আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ফেসবুকে অথবা ইউটিউবে এই ভিডিওটা দেখা শুরু করেছেন, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে কথোপকথনের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা একজন স্টুডেন্ট যে ক্লাস 9 থেকে 10-এ উঠেছে, সে প্রথম স্থান অধিকার করেছিল ওর স্কুলে। আমরা তার গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি এবং ওই ভিডিওটা অলরেডি ইউটিউবে পাবলিশড। আমাদের আরেকজন ছাত্র জায়েদ আহমেদ চৌধুরী, রাইট? জায়েদ আহমেদ চৌধুরী, ও হলো চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং আমাদের দুর্বার 26 ব্যাচের ছাত্র। ও ওর একটা রেজাল্ট আমরা আজকে পাইলাম। জায়েদ আহমেদ চৌধুরী ক্লাস 10, সেকশন সি, রোল 5, বিজ্ঞান বিভাগ থেকে ও সামগ্রিক মেরিট পজিশনে ও প্রথম স্থান অধিকার করেছে। এবং ওর রেজাল্টে আমি যা দেখতে পারলাম সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বাংলায় 163 A+ পেয়েছো। আহ একটা জায়গায় খালি প্রবলেমটা হয়েছে, সেটা হচ্ছে ইংলিশে। ইংলিশে 155 হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভাবে ও জিপিএ 4, মানে 4 আসছে। ম্যাথমেটিক্সে 89। হ্যাঁ, ম্যাথমেটিক্সে 89, রিলিজিয়ানে 93, তারপর আইসিটি তে 50, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ মানে বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে 82, ফিজিক্সে 89, কেমিস্ট্রিতে 93, বায়োলজিতে 96, হায়ার ম্যাথে 91। তুমি এই রেজাল্ট গুলা করেছো, আমি অত্যন্ত থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এবং তুমি যা আমাদেরকে সময় দিচ্ছ বা আমাকে সময় দিচ্ছ, তুমি আমাদের দুর্বার 26 ব্যাচে ছিলা, আমাদের ক্লাসগুলা করেছো। তোমার সাথে তো এর আগে আমার কখনো কথাই হয়নি, বা আজকে আমরা কি বলবো এটাও তুমি জানো না। তো আমরা এমনি শুরু করতে চাই, মানে আমাদের আলাপটা একেবারেই ক্যাজুয়াল। কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার যে রেজাল্ট আমি বললাম, এতে করে তোমার সন্তুষ্টির জায়গাটা কেমন? জি স্যার, আমি মনে করি যে মানে এটা আমার জন্য অনেক বড় একটা মানে পাওয়া আর কি। কারণ আমি একদম সেই মানে আমাদের স্কুলে আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে ক্লাস 5 থেকে। তো ক্লাস 5 থেকে সে এখন পর্যন্ত মানে আমি শুধু চাচ্ছিলাম যে কিভাবে আমি প্রথম হব, মানে অনেক চেষ্টা অনেক সাধনা, কিন্তু প্রতিবার কেন জানি না, হয়তো আল্লাহ চান না বা এরকম কোন একটা ঘাটতির কারণে হোক আমি মানে প্রথম স্থান অধিকার করতে পারি না। এমনি সবসময় টপ 5-এ থাকতাম, কিন্তু প্রথম স্থানে যেতে পারতাম না আরকি। তো এই যে এতদিন পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি প্রথম স্থান অধিকার করতে পেরেছি একেবারে শেষ মুহূর্তে এসে, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো আ- এই যে তুমি প্রথম স্থান অধিকার করলা, এরপরে কি হবে এটা আমি আলাপ পরে করছি। তুমি আমাদের দুর্বার 26-এর স্টুডেন্ট ছিলে, আমাদের ক্লাসগুলা করেছো। রিয়ানের সাথে এর আগের বার আলাপ হয়েছে, ও ক্লাস 10-এ উঠলো। আর তুমি এবার যে রেজাল্টটা পেয়েছো এটা হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট পেয়েছো। তো এই যে তুমি আমাদের সাথে লেখাপড়া করেছো এবং এই যে একটা ভালো রেজাল্ট করেছো, আমি অবশ্যই কৃতিত্বের দাবিদার হিসেবে কোনো কথা বলছি না। তুমি তোমার জার্নিটা আমাকে বলো, যে এই যাবৎকালে যে জার্নির মধ্যে দিয়ে তুমি আজকে তোমার প্রথম স্থান অধিকার যে করেছো, এই গল্পটা আমাদেরকে বলো, যেটা তুমি বলতে চাও জুনিয়রদের জন্য, বা তোমার ব্যাচমেটও শুনতে পারে এখানে যারা আছে। জি স্যার, আমি যদি একদম শুরু থেকে বলি, মানে ক্লাস 9-এ তো আমাদের নিউ কারিকুলাম ছিল। তো যার কারণে দেখা গেছে যে আসলে মানে পড়াশোনা একটা বড় ধরনের ভাটা পড়ছে, মানে পড়াশোনা তেমন একটা হইতো না ক্লাস 9-এ। তো আমি ক্লাস 9-এ আসলে ফার্স্ট টিউটোরিয়াল সম্পর্কে জানতাম না, সেই হিসেবে আমার জাগরণে ভর্তি হওয়ার সুযোগ হয়নি। তো পরবর্তীতে যখন ক্লাস 10-এ উঠি তখন মানে বুঝতে পারতেছিলাম না কোথায় ভর্তি হব। তো তখন আপনাদের ইয়াটা আমার সামনে আসে, তখন আমি মানে একদম নির্দ্বিধায় ভর্তি হয়ে যাই সাথে সাথে, মানে চিন্তা করি না যে ওনারা কেমন পড়ায় কি, এগুলা কোনো কিছু না দেখে ভর্তি হয়ে যাই। তো শুরুর দিক থেকেই আপনাদের যে পড়াশোনা মানে পড়ানোর যে স্টাইল সেটা আমার ভালো লাগছিল। এবং প্রতিটা বিষয়ে আপনারা যেভাবে মানে যত্ন নিয়ে পড়ান এটা আমার অনেক ভালো লাগছে। এজন্য আমি আর কোথাও আলাদা করে ভর্তি হয়নি, পড়িনি। এমনি বাসায় পরীক্ষা দিতাম আর আপনাদের কাছে পড়তাম। তো যার কারণে আস্তে, আস্তে মানে আমার প্রস্তুতিমূলক রেজাল্টটা অনেক খারাপ হয়েছিল তুলনামূলকভাবে। কারণ কেন জানি না। পরবর্তীতে আমি আরেকটু ডেডিকেশন দিই এবং আপনাদের তখন যদিও সিলেবাস পুরোপুরি শেষ হয় নাই, আজ শেষ হতে, হতে আস্তে, আস্তে সময় লাগছে। তো যার কারণে যখন ফুল সিলেবাস শেষ হয় এবং আপনাদের কোর্স যখন শেষ হয়ে যায়, মানে আমার তো তখন ফুল সিলেবাসেরও একটা কমপ্লিট মানে প্রিপারেশন ছিল। তো সেই প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে মূলত আমি আ এত ভালো একটা রেজাল্ট করার সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে। আচ্ছা, তো
আলহামদুলিল্লাহ গুড। এবং এটা তো কন্টিনিউ করতে হবে। তুমি আজকে টেস্ট পরীক্ষায় ধরো প্রথম স্থান অধিকার করেছো সেকশন সি তে, রাইট? তো এখানে এ বি ও আরো সেকশন আছে, ওইখানেও কি তদানুন্ত মানে এই যে ফার্স্ট সেকেন্ড হয়েছে মানে ওই সেকশনেও, জি। নাকি এটা ওভারঅল রেজাল্ট? হ্যাঁ, ওখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইছে এবং ওই সেন্ট্রাল রেজাল্ট ওখানে আছে মার্কশিটে। আমি মানে সেন্ট্রালি হচ্ছে থার্ড হইছি মানে পুরা ওকে ৩ ওকে 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 ওকে, ফাইন ফাইন। তো তুমি আমাদের এখন, বাকি যারা ফার্স্ট হয়েছে ওরা তো আমাদের ছাত্র ছিল না, তুমি আমাদের ছাত্র হিসাবে সে অধিকারের জায়গা থেকে বলছি, আমাদের সাথে যে জার্নিটা করছো বা আমাদের সাথে যে ক্লাস এক্সাম বা আমাদের সংযুক্তিটা এফটির সাথে, তোমার এই জার্নিটার জায়গাটা একটু বলো, যে তুমি আমাদেরকে কিভাবে মেনটেন করেছো, কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে, আমাদের সাথে কিভাবে লেখাপড়াটা করেছো, এটা একটু বলো। জি, আমি যেহেতু একদম কোর্সের শুরু থেকেই ছিলাম মানে একদম মাঝখানে যে আছে এরকম কিন্তু না, একদম শুরু থেকেই ছিলাম। তো শুরু থেকে থাকার কারণে একদম স্টার্টিংটা হয়েছে আপনাদের সাথে এবং ওটার যে প্রপার ফিনিশিং ওটাও আপনাদের সাথেই করছি এবং আপনাদের পড়ানোর স্টাইল, তারপরে আপনাদের রেগুলার যে পড়া দেন, করান, এগুলো নিয়মিতভাবে শেষ করা, এরপরে পরীক্ষা দেওয়া। পরীক্ষা তো অনেক সময় র‍্যাংকিং একটু পিছিয়ে থাকতাম। তো আবার এগুলো আবার পড়তাম আবার। তো যার কারণে দেখা গেছে কি একটা মানে প্রপার রুটিনের মধ্যে থাকা হতো আরকি। যদি এরকম মানে সবসময় চেষ্টা করতাম লাইভে ক্লাসগুলো করার। আমি রেকর্ডেড খুব একটা করতাম না। সবসময় লাইভ ক্লাস করতাম যাতে মানে আমার মানে ঘাটতি থেকে না যায়। পরবর্তীতে যদি রেকর্ড রেখে দিই তাহলে তো ঘাটতি থেকে যাবে। সেই হিসেবে সবসময় নিয়মিত ক্লাস করা হতো এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে অন্যান্য প্ল্যাটফর্মে অনেক বেশি হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হওয়ার কারণে মানে আমি যে একটা কমেন্ট করব ওটা যে পড়বে স্যারে বা ওটা একটা রেসপন্স করবে এটা খুব কম ছিল। কিন্তু আমি আপনার ক্লাস করছি, সাকিব ভাইয়ের ক্লাস করেছি। মানে এই ক্লাসগুলো করার পর আমার মানে আপনারা কোন একটা কমেন্ট করলে আপনারা পড়েন ওটা এবং ওটা গুরুত্বের সাথে ওটার উত্তর করেন। এটা আমার অনেক ভালো লাগছে। আর যে এই Facebook সাপোর্ট আমি মানে কোনদিন বিশ্বাস করতে পারি না যে Facebook এ এত ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। মানে তো আমি ভাবছিলাম যে এতগুলো স্টুডেন্ট আমার কথা কে শুনবে বা কে এটার আনসার দিবে। তো সেই জায়গা থেকে যে আপনারা মানে প্রত্যেকটা প্রশ্নের সাথে, সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেন বা যারা আপনাদের সাথে থাকে তারাও আমাদেরকে উত্তর করার চেষ্টা করে। আমরা আমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করার ট্রাই করি। তো সেই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে এবং আপনাদের গাইডলাইন বিশেষ করে যে একটা জিনিস কোনটা আসবে, কোনটা আসবে না, কোনটা বেশি করে পড়তে হবে। আ বিশেষ করে যদি আমি একদম বিজিএস এর কথাটা একদম স্পেসিফিকলি বলি, বিজিএস এর কথা বলতে গেলে আমি মানে বিজিএস এ A+ খুব কমই পাইছি আমার মতে। মানে আমাদের স্কুলে একে তো খুব কড়া করে খাতাগুলো কাটা হয় বিজিএস এর খাতা স্পেশালি এবং যিনি স্যার আছেন উনি অনেক মানে যেহেতু উনি একটু বিজিএস নিয়ে অনেক স্পেশালিস্ট, অনেক কিছু মানে উনি চান উনার খাতায় প্রপারলি আসার জন্য। তো দেখা গেছে কি এতদিন তো বিজিএস এ কোনো কোচিং করি না এবং একমাত্র ফার্স্ট টিউটোরিয়াল এ কিন্তু এই বিজিএস সাবজেক্টটা পড়ায় আরকি, অন্য কোচিং তো এগুলো পড়ায় না। তো সেই জায়গা থেকে মানে ওদের আপনাদের কাছ থেকে একটা সার্ভিস পাইছি বিজিএস নিয়ে। তো যার কারণে দেখা গেছে কি ওটা আমি মানে পরীক্ষার খাতায় প্রপারলি ডেলিভার করতে পারছি। এজন্য আমি মানে বিজিএস এ প্লাসটা পাইছি আরকি। নাহলে হয়তো বিজিএস এ প্লাস পাওয়াটা অনেক কঠিন হয়ে যেত। একে তো অনেক কঠিন করে খাতা কাটে এবং স্যার অনেক কিছু এক্সপেক্ট করে শিক্ষার্থীদের কাছ থেকে। এটা লিখতে হবে, ওটা ছাড়তে হবে এভাবে করে গুছিয়ে লেখাটা আরকি। তো সেই জিনিসটা অনেক ভালো লাগছে। গুড গুড। আর এই যে গল্পটা, এটা তো একেবারেই তোমার নিতান্ত নিজের গল্প। তো যদি আমি এই প্রশ্নটা করি যে তোমার পড়াশোনার টেকনিকটা কি ছিল, বা আদৌ কি কোনো ম্যাজিক, ম্যাজিক তো না, অ্যাকচুয়ালি ইজ অল অ্যাবাউট পরিশ্রম। তো তোমার রুটিনটা কেমন ছিল? এক বছরে একটা গড় রুটিন যদি করো, তাহলে তোমার লেখাপড়ার চিত্রটাকে আমি একটু জানতে চাচ্ছি যে তুমি কিভাবে লেখাপড়া করতে। দৈনিক স্যার দৈনিক। ওভারঅল মানে শুরু থেকে শেষ পর্যন্ত স্কুলে যাওয়া আসা, বাসায় কোনো টিউশন, বাসায় কোনো টিচার অথবা কোচিং, ইভেন কোনো মডেল টেস্ট, বা আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে তোমার জীবনটা কিভাবে জড়িয়ে ছিল, ওই রুটিনটা। জি, আমি যেহেতু মানে বছরের ১ম এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে আমি কোন অফলাইন কোচিং এ পড়ব না। কারণ অফলাইনে যেটা হয় যে আমার ক্লাস মিস গেলে সেটা আর পাওয়ার কোন সুযোগ থাকে না। পাশাপাশি অনেক সময় নষ্ট হয় যে কোচিং পর্যন্ত যাওয়া, আসা, মাঝখানে অনেক সময় নষ্ট এবং কোথা থেকে আসে আসলে আর পড়াশোনা করার ইচ্ছাটা থাকে না। জার্নি করে এসে। তো যার কারণে আমি শুরু থেকেই এটাই চাইছিলাম যে কোন একটা জায়গায় অনলাইনে পড়বো এবং ওখানে ডেডিকেটেডলি টাইমটা দিব। তো যার কারণে ফার্স্ট ইয়ারে প্রথম ভর্তি হওয়ার কারণে আমি আর কোথাও কোন দিকে তাকাই নাই। আপনারা যেভাবে পড়াইছেন সেভাবে করে পড়ার চেষ্টা করছি এবং আপনারা আ আপনাদের ক্লাসগুলো করার পর আমি সবসময় মানে একটা গাইড খুলে বা আপনার প্র্যাকটিস গুলো সবসময় প্র্যাকটিস করতাম। গাইড খুলে প্র্যাকটিস করতাম এবং এভাবে করে আ প্র্যাকটিস করতে, করতে একসময় মানে একটা জিনিস মনে হলো এবং আপনি বারবার বলতেন যে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু একটা ফিজিক্স বিষয়টা বিশেষ করে
আ আসে। তো ১ম দিকে আমি এটা বিশ্বাস করতাম না। পরে আস্তে, আস্তে যখন প্র্যাকটিস করতে থাকি তখন দেখলাম যে ফিজিক্সটা আসলে অনেক বেশি সহজ। সেই হিসেবে আমি এটা একটা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যেই পরীক্ষা যেহেতু আপনার সিকিউ এক্সামটা নেওয়ার খুব একটা সুযোগ থাকে না। তো সেই হিসেবে সিকিউ এক্সামটা আমি সবসময় বাসায় দিতাম এবং বাসায় আমার আব্বু একজন শিক্ষক। তো উনি আমার জন্য প্রশ্ন বানায় আনতেন। আমি সেগুলা বাসায় বসে পরীক্ষা দিতাম বা প্রশ্ন গাইড থেকে ধরে দিতেন, সেগুলো আমি আবার পরীক্ষা দিতাম। আর এমসিকিউটা তো আপনাদের প্ল্যাটফর্মে দেওয়া হইছে। তো এইভাবে করে মানে আমি সবসময় চেষ্টা করছি আপনাদের ক্লাস করার পর যেন প্র্যাকটিসটা প্রপারলি হয় সেটা এনশিওর করার ট্রাই করতাম এবং আপনাদের ক্লাসগুলো ভালোভাবে করতাম। আ এবং বাসায় বসে পরীক্ষা দিতাম। সিকিউ এক্সাম গুলো বাসায় দিতাম আর এমসিকিউ গুলো আপনারা যেগুলো নেন সেগুলাই মনোযোগের সাথে দেওয়ার চেষ্টা করতাম। এভাবেই আরকি আমি আমার প্রিপারেশনটা নিছি। তো এখন তুমি আমাকে বলো যে তোমার এই জার্নিটাতে সবচাইতে কষ্টকর বিষয় কি ছিল? মানে এটা যদিও জার্নিটা এখানেই শেষ না, মানে এটা তো আসলে মানুষের জার্নি তো শেষ হয় না। আমি একটা পার্টিকুলার জায়গাতে ফিক্সড করছি, কারণ তোমার সামনে এসএসসি আছে এবং সেই এসএসসি তে আমাদের এফআরসি আছে। তো এবং আমাদের সাজেশন বই আছে। আমরা টিম এফটি হিসাবে সাজেশন বই দেই এবং আমরা টিম এফটি হিসাবে ফাইনাল রিভিশন কোর্সের একটা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা স্টুডেন্টকে ফাইনাল রিভিশনে পড়াই। তো ওইখানে ভালো রেজাল্ট করার তো আরেকটা চ্যালেঞ্জ তোমার সামনে আছে। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইতে হবে তোমার। তুমি মানে অনেক ভালো রেজাল্ট তুমি করতে চাও এবং অন্তত পক্ষে 1230 মানে 1230 মার্ক বা 1230 এর বেশি মার্ক তুমি পাইতে চাও বা তারও বেশি চাও। ফাইন, এই চাওয়াটাতে কোনো সমস্যা নাই। তো চ্যালেঞ্জ তোমার জীবনের সামনে থাকতেই মানে থাকবেই, এটাই স্বাভাবিক। তো এই পার্টিকুলার টাইমে তোমার কাছে চ্যালেঞ্জ কি মনে হয়েছে যে তুমি যে টেস্ট পরীক্ষাটা দিলা, এই সময়টুকুতে তোমার জীবন আদর্শে কি কি ধরনের কষ্টের সম্মুখীন তুমি হয়েছো? আচ্ছা ১ম যে সমস্যাটা সেটা হচ্ছে মানে যেহেতু স্কুলের পরীক্ষাগুলোতে সচরাচর বোর্ডের গতানুগতিক প্রশ্নগুলা দেয় না। কনসেপচুয়াল অনেক ধরনের মানে ভিন্নতা থাকে। তো ১ম দিকে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতাম সেটা হচ্ছে মানে অনেকগুলো কনসেপ্ট আমার জানা থাকতো না। এবং ওগুলো হয়তো অনেক সময় ইন্টার থেকে অনেকগুলো কনসেপ্ট মানে এসএসসি তে অনেকে শিখে ফেলে। তো সেই হিসেবে স্যাররা ওভাবে করে কোয়েশ্চেন গুলো দেন। তো সেই হিসেবে আমার দেখা গেছে যে মানে স্কুলে পরীক্ষা দিতে গেছি তো অন্য একটা কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসছে আমি পারিনি কিন্তু আমার বন্ধুরা ঠিকই পেরে গেছে। তো এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর ছিল। মানে একটা কনসেপ্ট আমি শিখতে পারতেছি না। ওটা আবার আমি চেষ্টা করতাম যে YouTube এ আপনার অনেক ধরনের রিসোর্স থাকে। আপনার তো অনেক রিসোর্স YouTube এ। তো সেখান থেকে চেষ্টা করতাম পড়ে ফেলার ওই কনসেপ্টটা প্রয়োজন ইন্টার থেকেই হোক সেটাই পড়ে ফেলার চেষ্টা করছি। মানে এই জিনিসটা আমার একটু খারাপ লাগতো আরকি যে আবার অনেকে আবার টেস্ট পেপার ফলো করত। টেস্ট পেপার ফলো করার কারণে দেখা যেত যে বিভিন্ন স্কুলের যে কোয়েশ্চেন গুলো ওদের নখদর্পণে ছিল। না আমি টেস্ট পেপার শুরু থেকে ফলো করি না। গাইড বই ফলো করতাম এবং গাইডে কিন্তু বোর্ড কোয়েশ্চেনটাকে বেশি মানে করা হয়। তো যার কারণে দেখা গেছে কি আমি ওইদিকে একটা প্রবলেম ফেস করছি যে কনসেপচুয়াল একটা ঘাটতি আর প্লাস অনেক ধরনের প্রশ্ন যেগুলা আমি হয়তো আগে কখনো ফেস করিনি। ওটা পরীক্ষার হলে গিয়ে আমি দেখতে পাইছি। তো এগুলো যদি আমি আগে থেকে বুঝে যাইতে পারতাম তাহলে হয়তো আমি ওখানে গিয়ে ভালোভাবে ওটা অ্যাটেন্ড করতে পারতাম আরকি। এটা একটা আমার কাছে সবচেয়ে কষ্টকর লাগছে। তোমার কি পার্টিকুলার কোনো এক্সাম্পল মনে আছে যে তুমি আসলে কোন প্রশ্নটা ফেস করেছো যে তুমি পারতেছো না, বা ইন্টারমিডিয়েটের মানে কোন সাবজেক্টের ক্ষেত্রে বা কোন টপিকের ক্ষেত্রে এরকম মনে হয়েছে, এরকম কি মনে আছে? বা উত্তরণ যে তুমি করেছো বা উপায়টা যে পেয়েছো সেটা কি এক্স্যাক্টলি বলতে পারবা? আ এরকম একটা বিশেষ করে আমাদের কেমিস্ট্রি কোয়েশ্চেন গুলো এরকম হয়। মানে কেমিস্ট্রিতে এমনিতে ব্যতিক্রম অনেক বেশি। তার উপর দিয়ে আবার অনেক ধরনের স্যাররাও একটু পেঁচিয়ে প্রশ্ন করার চেষ্টা করে আরকি। তো আমি এরকম যদি একটা উদাহরণ মনে করার চেষ্টা করি সেই হিসেবে একটা আ কোয়েশ্চেন ছিল আ সম্ভবত অধ্যায় ৫ থেকে ওই রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছিল। সম্ভবত ওই অষ্টক পূর্ণ তখনও আপনার ওই ক্লাসগুলা কিন্তু তখনও হয়নি। এটা একটা কথা যে আপনি তখনও ক্লাসগুলা নেন নাই। ওই চ্যাপ্টারের উপর। তখন আমাদের এক্সামটা হয়েছিল। তো যার কারণে দেখা গেছে কি ওখান থেকে একটা কোয়েশ্চেন আসছিল সম্ভবত আ আ কি ধরনের বন্ধন তৈরি করবে? তো হুম, আমার দেখে মনে হতেছে না কোন একটা বন্ধন কিন্তু আনকমন ওইটা আমাদের বইয়ে বন্ধনটা ছিল না। অন্য একটা বন্ধন হুম, দিছে। তো যার হুম, কারণে কিন্তু ওইটা আমি আর পারি নাই। তবে আমার কিছু, কিছু বন্ধুরা এটা পেরে গেছে। পরে আমি আ নেটে সার্চ করলাম যে এই বন্ধন দিয়ে কোন বন্ধনটা তৈরি হয় এই মৌল দিয়ে। তো এটা আবার আমি অনেক এরপর আবার ইন্টারের বই খুলে দেখেছি এখানে অনেক ধরনের ভিন্ন, ভিন্ন মৌলের বন্ধনগুলো দেওয়া আছে। আনকমন, আনকমন বন্ধনগুলো। তো সেগুলো আমি ওখান থেকে ট্রাই করছি। আর আরেকটা বিষয় আ অনেক সময় মানে আমি এটা বুঝতাম না যে কি বন্ধন প্রকৃতি কিরূপ? মানে আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? এটা অনেক সময় একটু প্যাঁচ লাগে যাইত। তো এগুলো আমি চেষ্টা করতাম যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করার যে আমি কিভাবে বুঝবো? বিভিন্ন ট্রিকস YouTube থেকে দেখার
আহ, যে কিভাবে সহজে বোঝা যায় এটা কোন ধরনের বন্ধন তৈরি করতেছে এবং বন্ধনগুলো কিভাবে হচ্ছে। হুম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তুমি মনে কর, বাট এটা মনে করার আসলে খুব ডিফিকাল্ট, বাট তোমার একটা সামগ্রিক ধারণা হয়েছিল যে হ্যাঁ, যে বোর্ড বইয়ে তো কিছু নাই, এবং এই কারণে কিন্তু আমার এই ফিজিক্স বই, এবং আমি চেষ্টা করতেছি কেমিস্ট্রি বইটা সামনে আসবে, এবং কেমিস্ট্রি বইটা লেখার জন্য আমি যে পরিমাণ ডেডিকেশন দিছি, যে এসএসসি লেভেলের এই বইটা আসলে স্টুডেন্টকে সার্ভ করে না। এখানে আরো নতুন কিছু আইটেম লাগবে, আর নতুন কিছু কন্টেন্ট লাগবে, এবং ইন্টারের সাথে লিঙ্কড কন্টেন্ট লাগবে। তো তুমি যে রেজাল্ট করেছো, আমি অবশ্যই তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়ে তোমার এই পথযাত্রা আরো দীর্ঘ হোক, এই কামনা করছি। এবং এটা প্রতিনিয়ত আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, যে স্টুডেন্টদেরকে, বিশেষ করে এসএসসি লেভেলের স্টুডেন্টদেরকে সার্ভ করা একটা চ্যালেঞ্জ। কারণ একটা স্টুডেন্ট যখন অনলাইনে লেখাপড়া করে, তখন অধিকাংশ ক্ষেত্রে ফেসবুকের আরো অন্যান্য দিকে মনোযোগ দিয়ে সময় নষ্ট করার, বা রিলস এর প্রতি, রিলস তো আমরাও বানাই, কিন্তু আমাদের রিলস গুলো হচ্ছে এডুকেশনাল রিলস। আবার আমরা মাঝে মাঝে কিছু ফান ভিডিও বানাই। কেন? আমাদের জীবনটাতে তার আনন্দ দরকার আছে, কিন্তু এগুলোর মধ্যে ডুবে যাওয়া যাবে না। তো এরকম কি কখনো হয়েছে যে অনলাইনে ক্লাস করতে গিয়ে তুমি ফেসবুকে তোমার সময় অপচয় হয়ে যাচ্ছে, তুমি ধারণ করতে পারছো না, তুমি আটকাতে পারছো না, কন্ট্রোল করতে পারছো না, বাবা মা বকাঝকা করতেছে, বা পরিবারের অন্যান্য মানুষজন বকাঝকা করতেছে, এরকম কি কিছু হয়েছে এর মধ্যে? জি, এটা তো আমার ক্ষেত্রে অনেক বেশি ছিল, যেহেতু আমি আগে অনলাইনে পড়ি নাই এবং নতুন ভাবে শুধুমাত্র ক্লাস টেনেই আপনার কোর্সে ভর্তি ছিলাম, এবং ক্লাসগুলো ফেসবুকে হইতো। তো যার কারণে দেখা গেছে ক্লাস করার পর আমি মানে ক্লাস শেষ হওয়ার পর কিছুক্ষণ আবার ফেসবুক দেখার ট্রাই করতাম। তো যার কারণে দেখা যাচ্ছে যে মানে ফেসবুক দেখতে দেখতে মানে সময় যে কোন দিকে পার হয়ে যায় এটা নিজেও বুঝি না। তো এইভাবে করে অনেক ক্ষতি হয়েছে, এটা আমি মানে প্রথমে বুঝতে পারি নাই। পরে যখন দেখি যে মানে প্রস্তুতিমূলক আমাদের একটা পরীক্ষা নিয়েছিল প্রি টেস্টের আগে, তো ওখানে যখন রেজাল্ট খারাপ হয়ে গেছে তখন আমি আসলে বুঝতে পারি যে আমার একটা মানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটা আমাকে পুষায় নিতে হবে। পরে আবার মানে এরপর থেকে মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, যে ক্লাস করার পরপরই মানে বন্ধ করে দিতাম, ল্যাপটপ ডিভাইস বন্ধ করে দিতাম সাথে সাথে, মানে অন্য কিছু দেখার ট্রাই করতাম না। এইভাবে করে আমি এটা ওভারকাম করার ট্রাই করছি আর কি। এবং বড় ধাক্কা লাগছিল আমার ওটা। সুতরাং মানে ভালো কিছু করার জন্য পিছনে একটা ব্যর্থতার ইতিহাস লাগেই। আচ্ছা, আচ্ছা। তো আহ এরপর আমার কাছে আরেকটা প্রশ্ন হলো, লাস্ট প্রশ্ন। সেটা হইলো যে ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, যেতে চাও? এটাই প্রশ্ন। তোমার মিউট করা আছে, মিউট করা। পার্টিকুলারলি আমি যদি বলতে চাই, আমার আসলে এতদিন পর্যন্ত স্বপ্ন ছিল না, বিশেষ করে যেহেতু যখন সায়েন্স নিয়েছি, সায়েন্স নেওয়ার আগ পর্যন্ত তেমন কোনো স্বপ্নে ছিল না। এরপর আস্তে ধীরে যখন সায়েন্স নিলাম, বিভিন্ন সাবজেক্ট বোঝার চেষ্টা করলাম, তখন আমার মনে হলো যে এই মানে ম্যাথমেটিক্যাল জিনিসগুলা একটু বেশি ইন্টারেস্টিং মনে হইলো। তো যার কারণে আমার ইচ্ছা আছে, যদি সব আল্লাহ কিছু যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। গুড। যদি সবকিছু স্মুথ হয়। আর শুধু কি লেখাপড়া করে গেছো? মানে আর কোনো অ্যাক্টিভিটি তোমার আছে কিনা লেখাপড়ার বাইরে? অ্যাক্টিভিটি বলতে খুব ব্রডলি নাই, যেহেতু আমি একটা অনেকটা ইন্ট্রোভার্ট একটা পার্সন, তো যার কারণে দেখা গেছে যে কমিউনিকেশনটা আমার অনেক কম ছিল। যা যদিও স্কুলে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতাম, সায়েন্স ক্লাব করছি, সায়েন্স ক্লাবের কিছু ইভেন্টও নামাইছিলাম, তারপরে আবার ডিবেটিংও কতদিন করছিলাম। পরে আবার মানে আমাদের ডিবেটিং সেশন গুলো শুরু হইতো মানে কেন জানি না পরীক্ষার আগে শুরু হইতো, বার্ষিক পরীক্ষার আগে শুরু হইতো, অর্ধবার্ষিক পরীক্ষার আগে শুরু হইতো, যার কারণে এগুলো কন্টিনিউ করার সুযোগ ছিল না। তো যার কারণে ওই সেক্টর গুলোতে ভালো করতে পারি নাই। এবং চেষ্টা করতেছি ইনশাল্লাহ, ফিউচার তো আরো অনেক আছে, সেই হিসেবে চেষ্টা করবো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে একটা দক্ষতা অর্জন করা। জোস, জোস। তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করছি। তুমি আমাদের সাথে আরো যুক্ত হও, এরপরে আরো ভালো রেজাল্ট করো। একদিন তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পথে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আশা করছি সেই দিন এফটি তোমার পাশে থাকবে। আশা করছি ওই দিন আবার এই ভিডিও রিমেক করব, যে হ্যাঁ, টেস্ট পরীক্ষার পর তুমি প্রথম স্থান অধিকার করে আমার সাথে কথা বলেছিলে, আল্লাহ যেন এটা কবুল করে, যে পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাংলাদেশের ভালো, মানে এটা আমি শুধু ওয়েটের কথাই বলছি না, সিকিউরিটির কথা বলছি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গুলাতে, সেটা শুধু পাবলিক না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে পারে, ইঞ্জিনিয়ারিং যাত্রা যেদিন তোমার শুরু হবে, সেদিনও যেন আমি এরকম ভাবে তোমার সাথে গ্রিটিংস দিতে পারি এবং তোমার সাথে কথা বলতে পারি, সেই সফলতার গল্প একদিন শুনবো তোমার কাছে, এই আশা রাখছি।
তোমার বাবা মা পরিবারের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ, এবং এফটি টিমের তরফ থেকে তোমাকে থ্যাঙ্কস। সামনের দিনগুলোতে আরো ভালো রেজাল্ট করো, এবং এটা আমি চাই। এবং তোমার যদি কিছু বলার থাকে শেষ, যে তুমি যদি কিছু বলতে চাও, যে জিনিসটা বলতে চাইছিলে মনে মনে বা চাও, তুমি শেয়ার করতে পারো তোমার জুনিয়রদের উদ্দেশ্যে, তোমার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে। ফ্লোর ইজ ইয়োর্স। আর যদি লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আমি যেটা পার্সোনালি বুঝছি, এই যে বললাম আমি একদম ক্লাস 5 থেকে চেষ্টা করতে আছি, যেহেতু আমাদের স্কুল মানে প্রথম দিকে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে যুক্ত হয়েছি স্কুলে। তো দেখা গেছে কি ওখানে প্রায় বেশিরভাগ স্টুডেন্ট অনেক বেশি মেধাবী হয়ে থাকে। তো আমি সবসময় মানে এক হওয়ার চেষ্টা করতাম, কিন্তু এক মানে এত কঠিন ছিল জিনিসটা, এত কঠিন ছিল যাত্রাটা, যে একেবারে টেস্ট একদম শেষ মুহূর্তে স্কুল থেকে বের হয়ে যাওয়ার মুহূর্তে আমি আমার এই সাফল্যটা পাইছি। এবং আমি মনে করি যে আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে মানে কখনো হার মেনে নেওয়াটা উচিত হবে না। মানে সবসময় চেষ্টা করে যাইতে হবে। কোনো না কোনো সময় হয়তো আল্লাহ আজকে দিচ্ছে না, আরেকদিন হয়তো দিবে। কিন্তু দিবেই হয়তো। কিন্তু মানে যে চেষ্টা ছেড়ে দিবে সে তো আর কোনদিন ওটা আর পাবে না। কিন্তু চেষ্টা করে যাইতে হবে একটা সাফল্যের উদ্দেশ্যে। তাহলেই কিন্তু ওই সাফল্যটা অর্জন করা সম্ভব হবে। হয়তো একদম শেষ মুহূর্তে হলেও সেটা অর্জন করা সম্ভব হবে। কিন্তু কোনো না কোনো দিন হবেই। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ভেরি গুড। এই ছোট বয়সে এত সুন্দর একটা কথা বলতে পেরেছো। সামনে তোমার যাত্রা আরো সুন্দর হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।